দাম থাকলে আসে শহীদ মিনার, বঙ্গবন্ধু কন্যারে নামাইছা, কত বড় স্পর্ধা তোদের। শহীদ মিনার কলুষিত করো, কানে পর্দা করে গেলাম, কত বড় স্পর্ধা, সভ্যর বাচ্চারা রাজাকার। পারলে পারলে শহীদ মিনারে আবার আয়, পারলে শহীদ মিনারে অপবিত্র করছো। তোদের পটুয়াখালী স্থান নাই। আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আমেরিকার সেনা প্রধান আপনার। তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে। কথায় আছে আমেরিকার মতন দেশ যদি কাছে শত্রু হলে তো। এদিকে ডক্টর ইউনূস এবং সেনা প্রধান ফেঁসে যাচ্ছেন এবার শেখ হাসিনার আদলে। শেখ হাসিনা দেশে ফিরবেন, তবে বিজয়ের বেশেই ফিরবেন, যাকে সাহায্য করবেন আমেরিকা। এবং ডক্টর ইউনূস এবার কঠিনভাবে ফেঁসে যাবেন। সুসংবাদ আসছে তাহলে শেখ হাসিনার জন্য। আবারও ঠান্ডা মাথার মানুষটি গরম কথা বললেন, হুঁশিয়ারি দিলেন, যদি সোজা না হও তোমাদেরকে কিভাবে সোজা করতে হবে সেটা আমার জানা আছে। কথাটা কে বলেছেন শুনলে অবাক হবেন। এক বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। যাই হোক, কেউ যদি মনে করেন আওয়ামী লীগের মতন করতে চান, মনে রাখবেন আপনাদের অবস্থা আওয়ামী লীগের থেকে আরো খারাপ হবে। চলছে অপারেশন ডেভিল হান্ট। হন্য হয়ে খুঁজছে ডেভিলদেরকে, কিন্তু ডেভিলরা আবার অ্যাঞ্জেলের বেশেই রাস্তাঘাটে ঘুরছে। কথাটার অর্থ এখনো অনেকে বোঝেন না। আমি খুব বেশি আশ্চর্য হই যে কলিজা লাগে আসলে, তবে অতিরিক্ত কলিজা মাঝে মাঝে বিপদ ডেকে আনে। আমাদের বাংলাদেশের মানুষ বর্তমানে আমরা আসলে খুবই সন্দেহের ভিতরে আছি যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে কোন ভূমিকায় আছে। তারা কি নিজেদের আপনার সেনা বাহিনীর ভূমিকায় আছে? নো। তারা কি বর্তমান আপনার বাংলাদেশের সাধারণ মানুষের জানের নিরাপত্তা দিতেছে? পারতেছে না। তাহলে তারা কোন ভূমিকায় আছে? বঙ্গবন্ধুর বাড়ি যখন একেবারে মাটির মধ্যে মিশে গেল, তখন দুনিয়া জুড়ে কাগজ একেবারে গালাগালির বন্যা ছোঁয়াতে লেগে গেল। এখন আমাদের তো করবেন, আমাদের ইউনূস সরকারের যত সাঙ্গপাঙ্গ আছে, ক্ষমতায় আসা ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা কিভাবে উঠে পড়ে লেগেছি এবং ইউনূস সরকারকে কালিমা লিপ্ত করছি। আমেরিকা থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে। বার্তাটা কি? যে গেল ৪৮ বা ৬০ ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল, আইনের দৃষ্টিতে এটা কি লিগ্যাল না ইলিগ্যাল? ইলিগ্যাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সৈয়দ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব, সবাই এক মুহূর্ত না টেনে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। কার হাত ধরে আজকে তাকেই একদম ধ্বংস করে দিল, শেষ করে দিল। হ্যাঁ, পারছেন তার মর্যাদাটাকে রক্ষা করার জন্য? আপনারা তো বাংলাদেশের সেনাবাহিনী, আপনারা তো দল বিট নির্বিশেষে আপনারা বাহিনী, আপনারা বাংলাদেশের জনগণের বাহিনী, আপনারা বাংলাদেশের কি বলে জানের নিরাপত্তার বাহিনী। তাহলে আপনারা কোন ভূমিকা পালন করছেন বলেন? কোন ভূমিকা ছিলেন আপনারা? আপনারা যদি নাকি নিম্নতম আপনারা যদি চৌকিদারের ভূমিকাটা পালন করতেন, তাহলে আজকে বাংলাদেশে পুনরায় রাজাকার বাহিনীরা কিংবা এই আল বদর আল শামসের বাহিনীরা কখনোই এভাবে বাংলাদেশটাকে শেষ করে দিতে পারতো না। লজ্জা থাকা উচিত, লজ্জা। আজকে বাংলাদেশ আজকে কি বলে মানে চৌকিদারের ভূমিকাটা নাই বাংলাদেশের সেনাবাহিনী। যদি আজকে সেই ভূমিকাটা থাকতো, তাহলে আর যাই হোক এই দিনটা দেখতে হতো না। বুঝেন নাই? এই দিনটা দেখতে হতো না। আমি সর্বশেষ আরো একটি ভাষণ শোনাতে চাই, সেটি হচ্ছে রাজাকার বাহিনীরা তারা বলে যে শেখ মুজিবুর নাকি রাজতন্ত্র চাইছে। হ্যাঁ, তাহলে এই বক্তব্যটা শুনুন রাজাকারের বংশরা। কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই বিপজ্জনক। যদিও আমাদের সংবিধানে লেখা আছে, বা পুলিশের গঠনতন্ত্রের সংবিধান আছে কিনা জানি না, সরি, যে পুলিশ হচ্ছে মানুষের জনগণের বন্ধু। আচ্ছা, যাই হোক, এখন আমরা বন্ধুদের দেখছি, আবার বেশি বন্ধু হয়ে গেলে কি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যায়। তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে।
কথায় আছে আমেরিকার মতন দেশ যদি কারো বন্ধু হয় তাও মানে বিপদ আছে, শত্রু হলে তো মানে একদম অবস্থা কাহিল হয়ে যাবে। হঠাৎ করেই ট্রাম্পের এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূস এবং ট্রাম্প সরকারের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল, এখনো এক ধরনের পজিটিভ আছে, বাট বাদশাচ্ছে আরেক জায়গা থেকে। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই আওয়ামী লীগের সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটা স্যাংশন আসছিল। কই থেকে আসছিল? মানবাধিকার দিবসে। কেন? তাদের দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, রাইট? ওকে, ফাইন। এখন সেই কোম্পানি মানে সেই গ্রুপ যেটার নাম হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, বুঝতে পারছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আমেরিকা থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে একটা বার্তা পাঠাইছে। বার্তাটা কি? যে গেল 48 বা 60 ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল, আইনের দৃষ্টিতে এটা কি লিগ্যাল না ইলিগ্যাল? ইলিগ্যাল আইনের দৃষ্টিতে। তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই লিগ্যাল, ওই সরকারের সাথে যা ঘটবে। আচ্ছা, এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নো, আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার ক্ষোভ ন্যায্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে ক্ষোভটা ন্যায্য, কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হইল সেটাও তো অন্যায্য। পেছটা বোঝেন নাই, আসুন মূল ঘটনা যাচ্ছি। আপনার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে একটা বার্তা দিয়েছে আপনার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, HRW। আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মীনাক্ষী গাঙ্গুলি, তিনি বলছেন যে বিপ্লবী জনতা না, উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন। দেখেন, এই হিউম্যান রাইটস এর কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে, আমেরিকার অনেক মানত ভালোবাসত। কেন? আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থাটা অ্যাক্টিভ ছিল। ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে, ওই স্যাংশন এখনো বলবৎ আছে। আজকে আবার সেই বার্তার একটা অংশ, যখন আগে যারা মজলুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে, আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলুম ভূমিকায়। সময়ের খেলা এটা। আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যদিও সরকার এখন বলছে যাতে আর এরকম কোনো ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে। HRW মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত, যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। বিবৃতিতে বলা হয়েছে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নাম ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে, ইভেন যা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ মানে সরকার এই পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। গত বছর আগস্টে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম সহ 15 বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন, নির্বাসনে গিয়েছেন। আর ধারাবাহিক অনেকজন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল তার সরকার। আর ফলে আপনার সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে এটা বলা হয়েছে। তো বলা যায় এইসব কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে খুব বিক্ষোভ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে তা ন্যায্য, কিন্তু ওইটা ন্যায্য ঠিক আছে, ক্ষোভ দেখাবেন, কিন্তু ক্ষোভ দেখাইয়া তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অন্যায্য। বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি। বলছে যে এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছে মানে বাংলাদেশ ভারতের কাছে জোর দাবি জানাচ্ছে, কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে। ভারত যদি ফেরত দিতে চায়, শেখ হাসিনা দেশে আসলে তার প্রাণ নাশ, প্রাণ ঝুঁকি বা যাদেরকে ফেরত দেবে সেটা কতটুকু। এখন এটা যখন আসছে এই প্রসঙ্গে আমাদের সরকারও রেসপন্স করেছে, যে আপনার বলছে যে কি বলা হয় যে এটা নিয়ে সরকার খতিয়ে দেখছে আর এমন কোনো কিছু হবে না,
এরপর আমরা দেখছি পিনাকি দাদা বলছে সবাই থামতে, সাংবাদিক ইলিয়াসও বলছেন, আর বলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন অপারেশন ডেভিল হান্ট চলছে। তো এই মেসেজগুলো কোথাও না কোথাও শান্তিতে নোবেল বিজয়ী যেহেতু তিনি, তো তার সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হবে সেটা আন্তর্জাতিক সংগঠন বা সংস্থাগুলো মনে করেছে না। তো এখন যে না মনে করে এটাতে আওয়ামী লীগের জন্য কপাল খুলে গেছে। তবে হয়তো ম্যাটার অফ টাইম, কিন্তু আবার ডেভিল হান্ট শুরু হয়েছে। কিছুটা সুবিধা পাবে এখন আওয়ামী লীগের সাথে যা ঘটবে। আগে বিএনপি যে অ্যাডভান্টেজটা পাইতো, জামাত যেটা পাইতো, এটা এখন আওয়ামী লীগ পাওয়া শুরু করবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মূল থিম হচ্ছে আমারে মারছে এই জন্য আমি রিটার্ন মারমু, এটা হইতে পারে না। কিন্তু আমরা যে বাঙালি বোঝা না, তারা বিদেশি সাদা চামড়া, আমরা বাঙালি কই তুই আমারে একটা কিসবি তোর তো তাতে সাফা থাকতো না, রাইট? একবার খালি ফাইয়া লই রে বাড়ির গাড়াত, এরকম ডাক দেয় খেলা হবে। HRW এর বাংলাদেশে এসে কোর্স করা উচিত, বাঙালি কিভাবে প্রতিশোধ দেয়। সহযোগীদেরকে হুঁশিয়ারি দিলেন, যদি সোজা না হও তোমাদেরকে কিভাবে সোজা করতে হবে সেটা আমার জানা আছে। কথাটা কে বলেছেন শুনলে অবাক হবেন। সেটা বলেছেন বাংলাদেশের বর্তমান সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের সাথে বৈঠকের ভিতরে যে কঠিন কিছু কথা বলেছেন, যে কথাগুলোর রেকর্ডটা একটু আপনাদেরকে শোনাবো, তারপরে আমি বাকি বিশ্লেষণে যাব। তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে ভাবেন না যে এটা এই কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা। আপনি ইতিহাসের স্রষ্টা, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে এসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সেই জাতির ভবিষ্যৎ নেই। আপনারা বলেন সে জ্বলন্ত জীবন্ত ইতিহাস। যে জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে, শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানানো। এটা মনের বিষয়, এটা কোনো টাকা পয়সা, কোনো প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ের বিষয় না। মনের থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম, সেটা সেভাবে রাখতে পারি। আপনারা এনে দিয়েছেন, আমরা রাখতে পারবো কি, সেটা তো একটা প্রশ্ন। এটা হেলায় ফেলে দিলে হবে না। মনে করছেন এনে দিয়েছেন, এটা হয়ে গেছে, হয়ে যায় নাই। প্রিয় দর্শক, অনেক গভীর জলের মাছ ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক গভীর কথা বললেন ওই পরিবারগুলোর সাথে, যারা সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, বন্ধু হারিয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে বললেন যে আপনারা আমাদেরকে একটা অর্জন, বিজয় এনে দিয়েছেন, এনে দিয়ে বসে থাকলে চলবে না। আপনারা আজ থেকে এটার প্রহরী হিসাবে আমাদের পিছনে থাকতে হবে। যদি না থাকেন, যে কোনো সময় আবার এটা আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এই গভীর কথাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন বিজ্ঞ মানুষ যেভাবে বললেন, মনে হচ্ছিল যে উনার চোখ দিয়ে জলজল করছে, পানি পড়ছে দেশের এই আহত এবং নিহতদের জন্য। প্রিয় দর্শক, এমন একটি মুরব্বী, এমন একটি গার্জিয়ান, এমন একটি মেধাবী, এমন একটি মানুষ বাংলাদেশ পেয়েছে যা 54 বছরে আর কোনোদিন সরকারে পায় নাই। তাই এই সরকারে পাওয়া এই মানুষটিকে সঠিক মূল্যায়ন করে, সঠিক মর্যাদা দিয়ে আমরা যেন এই স্বৈরাচারের বিরুদ্ধে
উনি যেই প্ল্যানগুলা পদক্ষেপগুলা নিয়েছে প্রত্যেকটা পদক্ষেপ যাতে করে উনার জীবন দশায় উনি বাস্তবায়ন করে দিয়ে যেতে পারেন, দিয়ে যাওয়ার আগ পর্যন্ত উনার পায়ে ধরে আমরা বসে থাকবো, উনাকে যেতে দেব না। এটাই হবে আজকের আমাদের প্রতিজ্ঞা, আজকে আমাদের আলোচনার বিষয় যে উনাকে আমরা রাখবই। গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সর্বোচ্চ মর্যাদায় কোনো একটি চেয়ার আমরা রেখে দেব, যে চেয়ারটির মাধ্যমে উনি বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে পরিচিতি শুধু করবে না, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে এই ধুলি কণা জর্ণিত দেশটাকে সোনার দেশ হিসাবে বানাতে পারে। দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবে না তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।